1000 ভিজিটর নিয়ে আসা আহামরি তেমন বিষয় না। যদি আপনার ভাগ্য ভালো হয়, একটা কন্টেন্ট যদি র্যাঙ্ক করে, র্যাঙ্ক মানে কি ভাইরাল। এখন আপনার যখন এখানে 100, 200, 500 কন্টেন্ট থাকবে, আপনি ঘুমান এখন, আপনার এখানে কন্টেন্ট ভাইরাল হবেই। ঠিক আছে, এখন আপনার কাজ হলো যে স্ট্রাকচারটা দাঁড় করানো। এখন একটা দোকান দিয়েছেন, ওই 15-20 হাজার টাকার মাল উঠাইয়া একটা সিপার মধ্যে ফালাই রাখছেন, তাহলে কিন্তু মানুষ যাবে না। যখন পুরা দোকানটা সিঁড়িগুলো ভরপুর থাকবে, একটা মানুষ যখন সামনে দাঁড়াবে বা দূর থেকে দেখবে, তার কাছে মনে হবে যে না, এই দোকানটাতে আমার এই প্রোডাক্টটা পাইতে পারি। যেমন ওষুধের দোকান, আপনি দূর থেকে কি করেন, ওষুধ কিনতে গেলে কিন্তু আপনার সবার আগে বড় দোকানে যান, কারণ ওখানে প্রেসক্রিপশনে 10-12টা আইটেম লিখছে। এখন ছোট দোকানে গেলে হয়তো 2টা আইটেম পাবো আর বাকিগুলো পাবো না, তো সেক্ষেত্রে আপনি কিন্তু ছোট দোকানে যাবেন না। কাপড় কেনার ক্ষেত্রেও এরকমই ঘটে, যে যেই দোকানে অনেক প্রোডাক্ট, তখন ওইটাতে যাই যে না, এটাতে গেলে একটা না একটা পছন্দ হবে। বিষয়টা সেম টু সেম। আমরা মাল্টি নিশ নিয়ে কাজ করতেছি, আমাদের প্রোডাক্ট সংখ্যা যখন বেশি থাকবে, পোস্ট সংখ্যা প্রতিটা মেনুতে যখন 10-20টা পোস্ট থাকবে, কোনো না কোনো প্রোডাক্ট, কোনো না কোনো পেজ, কোনো না কোনো পোস্ট কেউ না কেউ ভিজিট করতেছে, কোনো মিস নেই। সেটা বাংলাদেশি হোক আর ইউরোপ আমেরিকা হোক, কোন দেশের হোক, ভিজিটর আপনার এখানে আসতে বাধ্য, কারণ আপনার এখানে আছে। আর যদি না থাকে, কন্টেন্ট সংখ্যা যদি না থাকে, সেখানে তাহলে কি আমরা ওইটা প্রত্যাশা করতে পারি? একটা ভিজিটরকেও আমরা প্রত্যাশা করতে পারি না। আর যদি আমার ওয়েবসাইটেই না থাকে, তাহলে তো আরো পারবো না, তাহলে তো জিরো নাকি। এখন হয়তোবা শুরু করছি বা করতেছি। দেখেন, আপনি একটা কাজ, যেদিন ক্লাসে ঢুকছেন হয়তো এই বিষয়টা জানতেন না, ঢোকার পরে জানছেন, তারপর আরো 2-4টা যখন ক্লাস করছেন, এই সিস্টেমটা কিভাবে কাজ করে সেটা জানছেন। যখন আপনি মন স্থির করছেন, টাকাও কিন্তু কোনো না কোনোভাবে যোগান কিন্তু হয়ে গেছে। মন স্থির যদি করেন, আর যদি স্থির না করেন, ওই ক্ষেত্রে আপনার পক্ষে 500 টাকাও যোগান করা সম্ভব না, কারণ ওই চিন্তায় আপনার ভিতরে নাই। যখন আপনি মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছেন যে না, আমি এটা দেখব। আর এটা কেন দেখবেন না, কারণ এইখানে তো কোনো পরিশ্রম নাই। যেগুলা পরিশ্রম, এটা তো করতেছে এআই। আপনি কমান্ড দিতেছেন, এআই লিখে দিতেছে, আপনি যার জিনিসগুলো যেখানে যেখানে বসানো দরকার বসাই দিতেছেন। পোস্ট সংখ্যা এখন বাড়াইতে হবে, এটা হলো আমাদের কাজ। যত বেশি কন্টেন্ট থাকবে, তত বেশি ভিজিটর আসবে, আর ভিজিটর আসবেই, এতে কোনো সন্দেহ নাই। আমাদের কন্টেন্ট সংখ্যা 20টা-25টা গেলে আমরা গুগল অ্যাডসেন্সের জন্য আবেদন করব। গুগল অ্যাডসেন্সটা পাই গেলে, যেদিন অ্যাপ্রুভাল হবে, আপনি কোডগুলো যখন সাইটে বসাবেন, আপনি এখন প্রত্যাশা করতে পারেন যে আমার কিছু না কিছু ঢুকবে। এই যে ছোট ছোট অ্যামাউন্টটা আস্তে আস্তে কিন্তু বাড়বে, কমবে না। যত দিন যাবে বাড়বে, আপনার পোস্ট সংখ্যাও বাড়বে। আপনি যখন ঢোকা শুরু হবে, তখন কিন্তু আপনি গুরুত্বও দিবেন আপনার সাইটের প্রতি। এখন যদি আধা ঘন্টা সময় দিয়েছেন, তখন আপনি 2 ঘন্টা 3 ঘন্টা, যত সময় বেশি দিবেন, পোস্ট সংখ্যা বাড়বে। যত পোস্ট সংখ্যা বাড়বে, তত ভিজিটর বাড়বে। যত ভিজিটর বাড়বে, তত আপনার রেভিনিউ বাড়বে। এইভাবে একটা সময় গিয়ে 2-3 মাসের মাথায় আপনার যখন ইনকাম লেভেলটা $500, $1000 আসা শুরু হবে, তখন তো আপনি আর দিন দুনিয়া দেখবেন না। তখন কিন্তু আমার সঙ্গে আবার যোগাযোগ বন্ধ করে দিবেন, অত দূর লাগবে না। যখনই আপনার $2 করে ঢোকা শুরু হবে, তখনই আপনি আর আমাকে চিনবেন না, কারণ এটা আমার বাঙালি জাতির একটা অভ্যাস। ঠিক আছে, এটা একবারে নেশা। যার কাছ থেকে ভালো কিছু শিখে, যার কাছ থেকে কিছু করে, ওকে পরে চিনে না, এটা কমন একটা ঘটনা। যাই হোক, আমরা এখন ক্লাসে যাই। আজকে ক্লাসের বিষয় হলো যে আমরা ইউরোপ আমেরিকার মানুষ কোন ধরনের প্রোডাক্ট, কোন ধরনের কন্টেন্ট বা কোন বিষয়গুলা দিয়ে বেশি সার্চ দিতেছে বা ওই ধরনের পোস্টগুলো তারা দেখতেছে। একেবারে সিম্পল। আচ্ছা ভাইয়া, একটা জিনিস একটু জিজ্ঞেস করবো। করেন। এই যে ওয়েবসাইট, যেটা আমি আজকে একটা পোস্ট করলাম, এখন আপনার এখানে যে মানে টপ কান্ট্রিজ যে যে ভিজিটর যেটা দেখাচ্ছে, এটা কি অ্যাকচুয়াল? না না না, এখানে তো আমরা অ্যাকচুয়াল ভিজিটর পাবো গুগল অ্যানালাইটিক্সে, গুগল সার্চ কনসোল। আর এইখানে যেটা আসতেছে, এইটা হলো যে আপনি ধরেন সার্চ দিতেছেন, আপনারটাও কাউন্ট হইতেছে। আবার সাইটটা যখন, এই আইপিটা যখন পাবলিশ হয়, হওয়ার সাথে সাথে বর্তমানে বট আছে, বট মানে রোবোটিক কিছু বট আছে, এআই আছে, এরা এই আইপিগুলো ভিজিট করা শুরু করে। এগুলো আচ্ছা রিয়েলটা এখানে নাই, রিয়েলটা আপনার দেখবো হচ্ছে গুগল অ্যানালাইটিক্সে। আচ্ছা যখন আচ্ছা। না, আমি সার্চ কনসোলে এখনো অ্যাডই করি নাই, একটা মাত্র পোস্ট করছি জাস্ট, তাতে ইউএস এর দেখলাম 41টা ভিউ।
আচ্ছা আচ্ছা, তো এই জন্য বুঝতেছি না। এটা যখন আপনি পোস্টটা করছেন বা সাইটটা তো পাবলিশ হয়েছে, তাই না? যখন সাইটটা আপনার সার্ভারের সাথে কানেক্ট হয়েছে তখন এইটা কিন্তু ছড়াই গেছে বিভিন্ন দেশে, তখন ওই যে বট ভিজিটর কিছু ঢুকতেছে। আচ্ছা, আমাদের এখানে কমান্ডটা আছে, তুমি এখন একজন এলিট এসইও ডেটা অ্যানালিস্ট এবং ইউএসএ ইউরোপের মার্কেটের জন্য গুগল ট্রেন্ডস এক্সপার্ট হিসেবে কাজ করবে। আমার প্রাইমারি নিশ হচ্ছে এই যে নিশের যে বিষয়টা, দুই একজন দেখলাম যে সার্চ দিছে বিভিন্নভাবে, আচ্ছা সমস্যা নেই। এখন দেখেন আমার প্রাইমারি নিশ এইখানে আপনার মনের ভিতরে যা আছে আপনি এই লাইনে বসাই দিবেন। যদি যে বর্তমানে ভিডিও জেনারেশন এআই টুল কোনটা ভালো এটা জাস্ট এখানে লিখে দিলেন। এটার উপর ভিত্তি করে আপনাকে সে এখানে সংখ্যা আছে কটা, 20টা। আপনি যদি 50টা দেন তাহলে 50টা টাইটেল দিবে, কিওয়ার্ড দিবে, ঠিক আছে? এই সংখ্যাটা আপনি কম বেশি করবেন। আমি 20টা আপাতত দিয়ে রাখছি। এখন আমরা যেমন ফাইন্যান্স, আমরা যদি একটু গুগলে যাই, ফাইন্যান্সের উপরে কিন্তু রেভিনিউ অনেক বেশি। ফাইন্যান্স, তারপরে হচ্ছে আপনার বিটকয়েন, ইন্স্যুরেন্স। আচ্ছা, আমরা যদি এখানে লিখি, আমরা এআই কাছে যাই ডাইরেক্ট, গুগল স্টুডিও। আপনাদের কাছে এআই আছে, যে কোনো বিষয়ে এআইয়ের সাথে আগে পরামর্শ করবেন। আপনি কন্টেন্ট লিখবেন, ক্যাটাগরি বা নিশ আপনার মনে নেই, বা আপনি চিন্তা করতে পারতেছেন না যে কোন বিষয় নিয়ে আমি কাজ শুরু করব, তাহলে আপনার কাছে তো আছে মাস্টারকে জিজ্ঞেস করেন। ওই দেখেন আপনাকে সব ডাটা অ্যানালাইজ করে বলতেছে গুগল অ্যাডসেন্স বা ইউটিউবের মাধ্যমে কোন ধরনের কন্টেন্ট সবচেয়ে বেশি রেভিনিউ প্রদান করে। তা মূলত সিপিসি, কস্ট পার ক্লিক, প্রতি ক্লিকে খরচ, এবং আরপিএম, রেভিনিউ পার মাইল, এটা হচ্ছে যেটা 1000 ইমপ্রেশন যেটাকে বলি, ঠিক আছে? বা প্রতি 1000 ভিউয়ের আয়ের উপর নির্ভর করে। যেসব বিষয়ে বিজ্ঞাপনের বাজার মূল্য বেশি, গুগল সেসব কন্টেন্ট সবচেয়ে বেশি টাকা দেয়। সবচেয়ে বেশি রেভিনিউ জেনারেট করা কন্টেন্টের ক্যাটাগরি নিচে দেওয়া হলো। ফাইন্যান্স এবং অর্থনীতি, ফাইন্যান্স বা অর্থনীতি সবচেয়ে বেশি সিপিসি, কস্ট পার ক্লিক পাওয়া যায় এই ক্যাটাগরিতে। লোন, ক্রেডিট কার্ড, ইন্স্যুরেন্স, মর্গেজ, ইনভেস্টমেন্ট, ক্রিপ্টোকারেন্সি নিয়ে তৈরি কন্টেন্ট গুগল সবচেয়ে বেশি পে করে, কারণ ব্যাংক ও বিমা কোম্পানিগুলো বিজ্ঞাপন বাজেট অনেক বেশি থাকে। ব্যাংক বিমার টাকা তো হচ্ছে পাবলিকের টাকা, ও খরচ করলেও সমস্যা নাই, এদিকে খরচ করতেছে এদিকে ঢুকতেছে। এখন তাইলে এখানে একটা নিশ পাইলাম, ফাইন্যান্স এবং অর্থনীতি, সফটওয়্যার এবং প্রযুক্তি, কারণ ওই সমস্ত দেশের মানুষ আমাদের পাবলিকের মতো ওই ভাদাইমার গল্প, নাটক, কৌতুক এগুলা সার্চ দেয় না। আমরা তো এক ভাদাইমা, আরো ভাদাইমার কিন্তু নাটক কৌতুক আমরা বেশি দেখি। তো ওরা এগুলো দেখার সময় নেই। সফটওয়্যার এবং প্রযুক্তি নিয়ে ওয়েব হোস্টিং, ক্লাউড কম্পিউটিং, বিভিন্ন প্রিমিয়াম সফটওয়্যার, সাইবার সিকিউরিটি, গ্যাজেট, রেভিনিউ কন্টেন্টে প্রচুর আয় হয়, বিশেষ করে টেকনোলজি রিভিউ বা টিউটোরিয়ালগুলোতে ভালো রেভিনিউ আসে। আইন ও আইনি পরামর্শ, এটি মূলত পশ্চিমা দেশগুলোর ট্রাফিকের ক্ষেত্রে সবচেয়ে বেশি লাভজনক। অ্যাটর্নি, আইনজীবী, বিভিন্ন আইনি পরামর্শমূলক কিওয়ার্ডে বিজ্ঞাপনের মূল্য অনেক চড়া থাকে। মেডিকেল ট্রিটমেন্ট, ডায়েট, ওজন কমানো, বিভিন্ন ফিটনেস সাপ্লিমেন্ট সম্পর্কিত কন্টেন্টগুলোতে আছে। ব্যবসা এবং অনলাইনে আয়, শিক্ষা আছে। রেভিনিউ বেশি হওয়ার জন্য আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় থাকে। দর্শকের অবস্থান, আপনার কন্টেন্টটি কোন দেশের মানুষ দেখছে বা পড়ছে তার উপর আয় সবচেয়ে বেশি নির্ভর করে। বাংলাদেশ বা ভারতের দর্শকদের চেয়ে আমেরিকা, কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়ার মতো টায়ার 1 দেশের দর্শকদের থেকে আয় 10 থেকে 20 গুণ পর্যন্ত বেশি হতে পারে। ভাষা, ল্যাঙ্গুয়েজ
বাংলা ভাষার কন্টেন্টের চেয়ে ইংরেজি ভাষার কন্টেন্ট সবচেয়ে কয়েক গুণ বেশি আয় হয়। কন্টেন্টের মান, আপনার কন্টেন্ট যদি ইউজারদের সমস্যার সমাধান করে বা কোনো কিছু কিনতে সাহায্য করে, তবে সেখানে ক্লিক রেট বেশি থাকে এবং আয়ও বাড়ে। সারসংক্ষেপ, আপনি যদি গুগল থেকে সর্বোচ্চ আয় করতে চান, তবে ফাইন্যান্স, টেকনোলজি, ইংরেজি ভাষায় কন্টেন্ট তৈরি করুন এবং আমেরিকা ও ইউরোপের দর্শকদের টার্গেট করুন। মানে আমাদের এখানে 6টা ক্যাটাগরি দিছে, আমরা জাস্ট এটাকে যদি কপি করি, তাহলে আপনার কপি করে রাখা দিলেন, বা আমি কপি টপি করতে গেলাম না, এই ফাইন্যান্স এবং অর্থনীতি, ঠিক আছে, এটাও হইতে পারে। এখানে দেখেন এই ফাইন্যান্স এবং অর্থনীতির ভিতরে কয়েকটা ক্যাটাগরি আছে, যেমন লোন একটা ক্যাটাগরি, ক্রেডিট কার্ড, তারপর ইন্স্যুরেন্স, মর্গেজ, ইনভেস্টমেন্ট অ্যান্ড ক্রিপ্টোকারেন্সি। তাহলে এগুলো আপনারা লিস্ট করে নোট ফেলে রাখি দেন। 6 এই 6টার ভিতরে ছোট ছোট কিন্তু অনেক ক্যাটাগরি আছে। তার মধ্যে ধরেন লোনের যে বিষয়টা, এটাই আমি একটু বিস্তারিতভাবে দিছি, যে বিনা জামানতে ও সহজ উপায়ে ব্যাংক থেকে লোন পাওয়ার সহজ উপায়। আর বাকি কি আছে, তোমার কঠোর দায়িত্ব হলো বর্তমান মার্কেট ডেটা রিসার্চ করে আমাকে এই নিশের উপর 20টি অত্যন্ত লাভজনক এবং হাই সার্চেবল ব্লগ পোস্ট টাইটেল তৈরি করে দেওয়া। আমাকে কোনো সাধারণ বা প্লেন টাইটেল দিবে না, তোমাকে অবশ্যই নিচের 4টি প্যারামিটার কঠোরভাবে মেনে এই 20টি টাইটেল তৈরি করতে হবে। এই বিষয়ের উপরে 20টি কী কী প্যারামিটার দেওয়া হয়েছে তাকে: হাই সার্চ ভলিউম অ্যান্ড লো কম্পিটিশন কম এবং সার্চ ভলিউম বেশি। এমন লং টেল কিওয়ার্ডের উপর ফোকাস করো যা আমেরিকার মানুষগুলো প্রচুর সার্চ করছে কিন্তু প্রতিযোগিতা কম। তারপর এটা আছে হাই অ্যাড সিপিসি। টপিকগুলো যেন এমন হয় যা বড় বড় বিজ্ঞাপনদাতাদের, যেমন সফটওয়্যার, ফাইন্যান্স, হেলথ প্রোডাক্ট আকর্ষণ করে, যাতে গুগল অ্যাডসেন্স থেকে বেশি রেট, হাই সিপিসি পাওয়া যায়। টপিকগুলো যেন বর্তমানে ট্রেন্ডিং হয় অথবা এমন চিরন্তন সমস্যা হয় যা আমেরিকার মানুষ সমাধান করার জন্য মরিয়া হয়ে খুঁজছে। ক্লিক ওয়ার্থি সিটিআর ফোকাস। টাইটেলগুলো যেন আকর্ষণীয় হয়, পড়ার সাথে সাথে ক্লিক করতে ইচ্ছা করে, এবং পারফেক্ট এসইও ডিসপ্লে জন্য অবশ্যই 60 ক্যারেক্টারের নিচে হতে হবে। কোনো সাল উল্লেখ করবে না। টাইটেলে যাতে চিরন্তন হিসেবে কন্টেন্টগুলো ব্যবহার করা যায়, এটা আমি নিজে যুক্ত করছি, ঠিক আছে। অনেকে 26 সাল 25 সালগুলো জুড়াই দেয়, পরে আবার এই বছর শেষে আবার চেঞ্জ করা করে ঝামেলা। তোমার আউটপুট ফরম্যাট হবে অত্যন্ত পরিষ্কার এবং সংক্ষিপ্ত, 1 থেকে 20 পর্যন্ত শুধুমাত্র টাইটেল লিস্টটি দিবে, কোনো ভূমিকা, ব্যাখ্যা, কিওয়ার্ড বা ডেটা অতিরিক্ত টেক্সট লিখবে না। 20টি ইংরেজিতে। আমরা বাংলা কমান্ড দিতেছি, সে আমাদেরকে ইংলিশে আউটপুট দিবে। তাহলে আমাদের কাজ হবে কি, এই যে প্রাইমারি নিশ, এইখানে আপনি যেই বিষয়, তথ্য প্রযুক্তি যদি লিখে দেন, শুধু তথ্য প্রযুক্তি লিখবেন, তথ্য প্রযুক্তির উপরে দিবে। যদি ফাইন্যান্স লেখেন ফাইন্যান্স, যদি ক্রেডিট কার্ড লেখেন ক্রেডিট কার্ডের উপরে, হ্যাঁ। যদি লোন লেখেন তাহলে লোনের উপরে সে আমাদেরকে 20টার জায়গায় যদি 30টা দেন 30টা দিবে, 50টা দিলে 50টা দিবে। সে শুধু আমাদেরকে টাইটেলগুলো দিবে। ওদের একটা ব্যাংক আছে ফার্স্ট ব্যাংক, লোন উইথ জিরো কোলাটেরাল, মানে জামানত ছাড়া মনে হয়। এখন এই টাইটেলগুলোকে কপি করে আপনার নোট ফাইলে রাখিয়ে দিবেন। বা বেস্ট আনসিকিউরড লোন ফর ব্যাড ক্রেডিট, ইজি আনসিকিউরড পার্সোনাল লোন অনলাইন। এই টাইটেলটা সুন্দর, পার্সোনাল লোন, ঠিক আছে। এরপরে এটাকে এখানে পেস্ট করেন। তাহলে টার্গেট ক্যাটাগরি আমাদের কি, এটা আমাদের যে ওয়েবসাইটের ক্যাটাগরি সেটা, ওটা দিলেও হবে, না দিলেও সমস্যা নেই, এটা অটোমেটিক এখান থেকে জেনারেট করে নেবে। এখন এই কমান্ডটা আমাদের ওই যে 9 নম্বর ক্লাসের, কিন্তু 9 নম্বর কমান্ড 1 এবং কমান্ড 2, ঠিক আছে। এখন বাকিটা ওই আমাদের সেম 9 নম্বর ক্লাসে যেভাবে দেখাইছি একবারে সেম টু সেম। তারপরে একটা কমান্ড দিয়ে দেখাই। আমাদের কাজ হলো শুধু যে হাই সিপিসি এবং ইউএস এবং ইউরোপের মানুষগুলো কোন ধরনের কন্টেন্টের উপরে ওরা সার্চ দেয় বেশি বা খোঁজে,
কি হলো, শুরুই করলাম না তাতে লিমিট শেষ। চেঞ্জ করে দিবেন। ওই মডেলের লিমিট শেষ, মডেল চেঞ্জ করে দিবেন, আবার লিমিট পাবেন। এই দেখেন ইজি আনসিকিউরড পার্সোনাল লোন, এটা কিন্তু যে কেউ এই তথ্যটা পড়বে, ঠিক আছে। আপনাকে যদি দেওয়া যায় সামনে একটা বাংলা যদি পোস্ট আসে যে সিটি ব্যাংক থেকে ইজি আনসিকিউরড পার্সোনাল লোন 10 লাখ টাকা, আপনি তো মানে ওইটা আগে দেখবেন যে ভাই কিভাবে পাওয়া যায়। তাহলে টাইটেল একটা অন্যরকম জিনিস, এক কোথায় তাকে আটকাই দিবে, আপনাকেও আটকাই দিবে, স্বাভাবিক, ঠিক আছে। এই জন্য ইমেজ, পার্সোনাল কমেন্ট 3টা, ফিচার ইমেজ 3টা, অল্টার টেক্সট, ব্লগ পোস্ট, কন্টেন্ট টাইটেল। ওই যে আমরা গত ক্লাসে আপডেট করছিলাম আমাদের ইয়াটা, প্রমটা, মাস্টার কমান্ডটা, এই জন্য এটা আবার সুন্দরভাবে বুলেট পয়েন্ট আকারে দিছি। মেনি অনলাইন ফাইন্যান্স সাইট প্রমিস ইনস্ট্যান্ট ক্যাশ বাট হাই predatory interest rate in their terms. এখন 2 নম্বর কমান্ডটাও দিয়ে দিই। এখানে যে কোনো একটা ইয়াতে ক্লিক করলে হবে, অল ব্লগ পোস্টে দিলেও হবে, জাস্ট এখানে ক্রিয়েট নিউ পোস্ট। মেটা টাইটেলে মেটা ডেসক্রিপশনে ফোকাস কিওয়ার্ডে অথর ক্যাটাগরি দেখি ফাইন্যান্স আছে নাকি, পার্সোনাল ফাইন্যান্স গাইড এখানে দিয়ে রাখেন, কিছু ক্যাটাগরি যুক্ত করতে হবে। আচ্ছা, পজিটিভ কমেন্ট, কন্টেন্টগুলো পোস্ট করে দিই।
তারপর ইমেজগুলো জেনারেট করেন। মনে হয় আমাদেরকে টাকা দিয়ে দিল। এইখান থেকে আমরা এটা নেই 1K, এখান থেকে একটা নেন। তাহলে ইমেজগুলো আমরা এখন এসইওটা কমপ্লিট করে ফেলি, ঠিক আছে। ফাইল নেম, এক নাম্বার ইমেজ, দুই নাম্বার এইটা দেন, তিন নাম্বার এইটা, এক নম্বরে অল্টার টেক্সট নেন। হ্যালো ভাই, আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। আচ্ছা, এই যে ইমেজ এসইও গুলো, এগুলো তো ওই যে অনেক কেবি হয়ে যাচ্ছে, প্রায় একটা গুগল ফ্লো থেকে ক্রিয়েট করলে প্রায় 700-800 কেবি হয়ে যাচ্ছে। তো ওগুলো ওয়েব ফরম্যাটে দিলে মোটামুটি আপনার 40-50 কিলোতে চলে আসছে। যেমন কথা, এখন ওয়েব ফরম্যাটে দিলে এইভাবে কিন্তু এসইও করা যায় না। এটার কোনো সলিউশন আছে? এটা এসইও হয় না? এই যে আপনি যেভাবে যে দিচ্ছেন, এই যে এগুলা করে দিচ্ছেন না, হ্যাঁ, অল্টারনেট দিচ্ছেন, তারপরে যে কি বলবো কমেন্টস দিচ্ছেন, তারপরে হচ্ছে ডিসপ্লে যে ট্যাগ এখানে দিচ্ছেন, যা যা দিলাম, হ্যাঁ। এগুলা কিন্তু ওয়েব ফরম্যাটে যখন ছবিটা পড়ব তখন ওইটা আসে না। এখন ওইটা তো আমি কি করি, ম্যানুয়ালি ওই যে আপনার যখন পোস্ট করি তখন অল্টার টেক্সট ডিসক্রিপশন এগুলো আসে, তখন ওইখানে দিয়ে দিই। আসলে কোনটা আসলে ইয়া করবো আমি আসলে? যেভাবে দেখাইতেছি এইভাবে দিবেন। এখানে দিলে যে আপনার ওই যে হচ্ছে যে ছবিগুলোর হয়ে যায়, অনেক যে কেবি হয়ে যায়।
একটা করে ছবি 700-800 কেবি। আমি আপনাকে বলি কেবির সাথে এসইও সম্পর্ক কি? না ওই যে মানে বেশি করে মানে এটা আমি আর কি এটা আমাকে বুঝান না, আপনার কেবি জিনিসটা কি আর এসইও জিনিসটা কি? কেবিটা কেবিটা হচ্ছে যে একটা ফাইলের ওয়েট মানে ভারী আর কি হচ্ছে। আর এই যদি কম বেশি হয় তাহলে কি এটা মানুষ দেখতে পারবে না, আবার পড়তে পারবে না? ওই যে লোডিং হইতে একটু সময় নেয়। কি বলছে, যখনই আপনার ইমেজটা হালকা হবে মানে কেবিটা কম হবে তখন তো লোডিংটা ফাস্ট হবে। হ্যাঁ হ্যাঁ সেইটাই বলতেছি ফাস্টটা মানুষ হ্যাঁ পছন্দ করে নাকি লোডিংটা পছন্দ করে? হ্যাঁ হ্যাঁ বুঝলাম না। মানে যে ইমেজটা দ্রুত লোড হয় বা সামনে আসে ডিসপ্লে ওইটা মানুষ পছন্দ করে নাকি যেটা বেশি দেরিতে হয় ওইটা পছন্দ করে? যেটা তাড়াতাড়ি আসবে সেটাই তো পছন্দ করবে। তাহলে আমরা তো সেটাই করতেছি। কিন্তু এটাতে যে মানে অনেক কেবি হওয়াতে লোডিংটা বেশি হয় কি। আমাদের তো কেবি হয় কমে, আমাদের তো বাড়ে না। কত আসে আপনার ইমেজ আমাদের প্রপার্টি? 70 থেকে 80 কেবি হবে ওয়েব ফরম্যাটে। এটা ওই কিন্তু কম্প্রেস কম্প্রেস করার ইঞ্জিন এখানে লাগানো আছে। যখন ছবিটা আপলোড হয় সাথে সাথে এটা হ্যাঁ আপলোড হওয়ার পরে কম্প্রেস হয়। ও কম্প্রেসটা আচ্ছা কেন আচ্ছা হয়? কম্প্রেসটা আমরাই করছি যাতে এই ইমেজটার হালকা হয়। হালকা হলে কি হবে, আপনি যে একটা হুম হোস্টিং আমার কাছে নিলেন 10 জিবি বা 20 জিবি, আপনি যদি হুম 1 জিবি 1 MB 2 MB করে ছবি আপলোড দেওয়া শুরু করেন, আপনি তো হুম 200-500 পোস্ট দিতে দিতে আপনার হোস্টিং ফুল হয়ে যাবে। সাইট এমন হুম হুম ভারী হবে ওই সাইট আর হুম লোড হবে না। হুম 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 এটা আলাদা জিনিস। এটা হলো যে আপনার সাইটের স্পিড বাড়ানো, ছবিটাকে ওয়েট কমানো, যাতে হ্যাঁ হ্যাঁ অনেক বেশি পোস্ট বেশি ছবি আপনি আপনার স্টোরেজে রাখতে পারেন, হোস্টিং যাতে হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি ফুল না হয়। এটা তো একটা হুম পজিটিভ হুম জিনিস। এটার সাথে এসইওর হ্যাঁ কোনো সম্পর্ক নাই। এসইও আলাদা আচ্ছা জিনিস। আচ্ছা এসইও হলো যে ওই নামের সাথে যাতে সে যে জিনিসটা খুঁজতেছে, যদি আপনার হুম হুম ছবি যেমন আমরা টাইটেলটা দিলাম, অনেকে কি করে হুম গুগলে আইসা এখন যদি ওই টাইটেল দিয়ে সার্চ দেয়, গুগলে সে একটা ছবি খুঁজতেছে, সেম ওই হুম টাইটেল দিয়ে যখন সার্চ দিবে আমাদের ছবিটা যাবে। আমাদের ছবিটা হুম গেলে কিন্তু আমাদের ওয়েবসাইটটাও নিচে শো করে। হুম হুম ওয়েবসাইটটা যখন শো করবে তখন সে অবশ্যই ছবির উপরে ক্লিক দিলে তাকে ওয়েবসাইটে নিয়ে আসবে। হুম হুম তো যাই হোক আপনি যে মানে ওয়ার্কফ্লো থেকে ছবিটা ক্রিয়েট করার পর ওই যে প্লাগইন ইউজ করছেন যেটা কম্প্রেশন করে ওয়েবসাইটে। হ্যাঁ, ও এটা আচ্ছা আমাদের আচ্ছা আমাদের যে ওয়েবসাইট বিল্ড আপ করছে ওইখানে ওই ইঞ্জিন বসানো আছে। ও আচ্ছা আচ্ছা ধরেন এই আচ্ছা যে এইখানে ধরেন এই যে ছবিটা, এই ছবিটা কিন্তু হ্যাঁ হ্যাঁ এমনি এখানে আসে নাই, কোনো না কোনো ওয়েবসাইট থেকে আসছে। এখানে হ্যাঁ যদি হ্যাঁ ক্লিক করি এই দেখেন এটা কোন dreamtime.com ছবির উপরে যদি হ্যাঁ ক্লিক দিই তাহলে এই যে নিচে ওয়েবসাইটটা চলে আসছে। এখানে হুম হুম ক্লিক হুম দিলে সরাসরি আমাদেরকে ওয়েবসাইটে নিয়ে যাবে। তাহলে আমরা হুম যারা হুম ছবি খুঁজতে আসতেছে সেটাও কিন্তু আমাদের কাস্টমার। হ্যাঁ 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 ছবি দেখতে এসে দেখেন অলরেডি তার সঙ্গে সাবস্ক্রিপশন একটা পপ আপ হুম চলে এসছে। হুম হুম ঠিক আছে, আমি যে এখানে যে সময় স্পেন্ড করতেছি এটা ইমপ্রেশন হিসেবে কাউন্ট হইতেছে। যখন হুম 1000 ইমপ্রেশন হবে তখন সে কিছু না হুম কিছু ডলার পাবে, হুম যদি তার এখানে অ্যাড থাকে। এই হলো আচ্ছা বিষয়। আবার এখানে ভিজিট করতে আইসা কারণ আমি দেখতেছি যে আমার কাছে আরেকটা উপরে একটা জিনিস ভালো লাগলো, এখানে ক্লিক দিলাম, তাইলে তো খেলা জমে গেল। হুম এটাই হলো হুম আমাদের কাজ, যে ট্রাফিককে আমাদের ওয়েবসাইটের ছবির মাধ্যমেও নিয়ে আসতে পারবো, আমরা টাইটেল হুম কিওয়ার্ড ওগুলো দিয়ে সার্চ দিয়েও নিয়ে আসতে পারবো, কিন্তু কেবিটা যত কম হবে তত ভালো, ওয়েবসাইটটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হালকা হবে। সেটাই সেটাই এটার সাথে হ্যাঁ আচ্ছা এটা এসইও এই যে ইমেজটাতে এই টাইটেল গুলো বসানোর উদ্দেশ্য যাতে আমাদের ইমেজটাও যাতে সার্চে পায়, হুম হুম, এটাই হুম। আর কিছু না। এটা দরকারি, ছবিটা অপটিমাইজ করতেই হবে। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আপনার যে আর্টিকেল লেখার প্রম্পটে যে আইকিসি তিনটা ওই যে মানে পোস্ট চাইছিলেন, তো ওই পোস্ট তিনটা আবার কোথায় বসাবো? ব্লগ পোস্টটা দিয়েই দিলাম। তিনটা যে টাইটেল, হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ আপাতত আমরা বসার দরকার নেই। এটা দেওয়া হয়েছে কেন জানেন? এখন হ্যাঁ যদি আমিও ওই যেই কিওয়ার্ডটা ব্যবহার করতেছি, এই কমান্ডটা আপনিও ব্যবহার করতেছেন, আরো শত শত স্টুডেন্ট ব্যবহার করবে। এখন আচ্ছা সবাই আচ্ছা যদি বেশিরভাগ দেখা যায় ব্লগ টাইটেল প্রথমের যে টাইটেলটা আছে হুম হুম বেশিরভাগের টাইটেল একই রকম হওয়ার সম্ভাবনা আছে। ওই হুম হুম ক্ষেত্রে হুম আপনারা কি করবেন, কেউ এটা হুম ব্যবহার করবেন, কেউ এখানে তিনটা যে আছে এই হুম তিনটার হুম যে কোনো একটা ব্যবহার করবেন। ঠিক আছে, বুঝতে একজন এক পারছি। একটা ব্যবহার করবে। এটা শুরুতে দিলে ভালো হইতো, তাহলে একসঙ্গে ওখানে চারটে আসতো, চারটার মধ্যে থেকে যেটা খুশি ওইটা নিত। আচ্ছা হুম এটা আমি হুম এই কমান্ডে শুরুতে দিয়ে দিব, তাহলে ওখানে চারটা দেখাবে একবারে শুরুতে, চারটার মধ্যে যে কোনো একটা নিবে। আর যে আলাদা রাখা হয়েছে কেন, এটা একবারে মেইন টাইটেল আর কি। আচ্ছা ফোকাস কিওয়ার্ড গুলো তাহলে এখানে আপনারা এই যে কোমার সামনে কোমাটা বাদ দিয়ে এই পর্যন্ত এখানে বসাই দেন, বাইরে একটা ক্লিক করেন,
ফোকাস কিওয়ার্ড 2টা বা 3টা দিতে পারেন। আচ্ছা, আমি 2টা দিলাম। এরপরে কি আছে? কমেন্ট। যে কমেন্ট কিন্তু পরে আমরা 3টা করছি। নাম দেওয়ার দরকার নাই, নাম বাদে বাকিটা নেই। আর ভাই যে মাস্টার প্রমটা কিন্তু দিতে চাইছিলেন, পরে মনে হয় আপনার মনে নাই, দেননি আর। পাচ্ছি তো। না, আমি তো দেখলাম মাস্টার প্রমটা পাইনি, কেন জানি গ্রুপে দেখি নাই। ক্লাস 10 ক্লাস 10 ওটাতে দেখতেছি যে ওই যে গুগল ইন্ডেক্স করার জন্য ওই লেখাটুকু আছে ক্লাস 10 ওইখানে, দেখেন তো একটু। আমি ওইটা ওপেন করে দেখলাম যে গুগল ইন্ডেক্স কিভাবে করতে হয় সেই এই যে এই যে লেখাগুলো এই যে আছে। এই যে এই যে দেখেন, এই যে ক্লাস 9, এই যে গুগল অ্যাডসেন্স ব্লগ পোস্ট। হ্যাঁ, এর নিচে হ্যাঁ, লেখা আছে আপডেট স্ক্রিপ্ট। এই যে আপডেট স্ক্রিপ্ট লেখা আছে। গতকালকে ক্লাস 9 এর যে আমরা আপডেট করলাম, জি, জি, জি। ওইটাই এই যে এইটা এখানে লেখা আছে, এই যে আপডেট স্ক্রিপ্ট 9 নাম্বার, আর এটা হলো 10 নাম্বার। ঠিক আছে। আচ্ছা, আমরা কাজটা শেষ করি। তাহলে 1 নাম্বার ছবিটার কাজ হলো। তাহলে 2 নাম্বারে আমাদের 2 নাম্বার ইমেজের অল্টার টেক্সটটা আমরা নিব এই টাইটেলটা। দুইটা সাথে ব্যবহার করতেছে এটা। ভাই ওই প্রমটা কি অন্য গ্রুপে দিচ্ছেন নাকি? এটা আমি কেন জানি দেখতেছি না। সিপি আর এফিলিয়েট মার্কেটিং ওই গ্রুপে দিছিলেন? আমাদের যে সাপোর্ট গ্রুপ, টেলিগ্রামে সাপোর্ট গ্রুপ, যেটাতে মেসেজ অপশন অন আছে, ও আচ্ছা, আচ্ছা। একটা গ্রুপে আমাদের মেসেজ অপশন অন আছে, বাকি সব বন্ধ আছে। চ্যানেলে তো মেসেজ করা যায় না। ও, এটা তো মনে হয় আমি অ্যাড করা নাই, এই জন্য পাইনি মনে হয়। ভাই ওই গ্রুপটার নাম জানি কি বললেন, একটু লিঙ্কটা দেওয়া যাবে? ওই যে সিপি আর এফিলিয়েট মার্কেটিং এ একটু জয়েন হই। নাম হচ্ছে অ্যাফিলিয়েট অফিসার। এখানে দাঁড়ান, এই স্টার মার্কটা কিন্তু চলে যায়। ঠিক আছে, এটা খেয়াল রাখবেন। অ্যাপ্লাই করার আগে এই স্টারটা দিবেন। অ্যাপ্লাই, ওকে। তাহলে ছবি 3টার কাজ আমাদের শেষ। ছবিটাকে আপলোড করে দিন। অল্টার টেক্সটটা আমাদের ফিচার ইমেজে এখানে অল্টার টেক্সটটা দিয়ে দিবেন। তাহলে এই পাশের কাজ আমাদের মোটামুটি শেষ। যেহেতু আমরা গুগল অ্যাডসেন্সের জন্য এই পোস্টটা, সেহেতু এখানে আমাদের বাটনের কোনো কাজ নেই। এখন আমরা ইমেজগুলা 2 নাম্বার ইমেজ বসাই। এখানে 2 নাম্বার ইমেজ।
আচ্ছা, ইন্টারনাল লিঙ্কটা দেই আমাদের নিজের ব্লগ পোস্টের। এটা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক, ঠিক আছে? নিজের ব্লগ পোস্টের লিঙ্ক দুই জায়গায় দিয়ে দেন। কিসের শব্দ হচ্ছে? বৃষ্টি হচ্ছে নাকি? মেঘ ডাকতেছে না? কারো মনে হয় মাইক্রোফোন অন করা আছে। এই যে S3 এগুলো উঠাই দিবেন, S3 যদি থাকে এগুলো দিবেন না। আচ্ছা, এখানে সেকশন 2 স্টেপ বাই স্টেপ এডুকেশনাল গাইড পার্ট 1, এটার দরকার নেই। আচ্ছা, এগুলো একটু করবেন। আচ্ছা, আমরা ইন্টারনাল লিঙ্কটা বসাইলাম, এখন এক্সটার্নাল লিঙ্কটা ঢুকাই দিয়ে আগে। এটা ভিজিট করবেন লিঙ্কগুলো, ঠিক আছে? এক্সটার্নাল লিঙ্ক। এখানে একটা দেখেন কোম্পানির ওয়েবসাইট দিছে আমাদেরকে, কনজুমার। এক দুই জায়গায় দিলেও হয়, দু তিন জায়গায় দিয়ে দেন। একটু বড় করেও দিতে পারেন। এখন এই সাব হেডিং গুলো, যে S3 এগুলো উঠাই দিবেন। S3 এগুলো আবার আসলো কেন? আচ্ছা, এগুলো সাইজ একটু বড় করি। S4 আছে, এটাকে আমরা 3 করি। 3 অথবা 2, 4, 4, 3, 3 দিই। কালার করে দেন, এটা একটু জয়েন দিয়ে দেন। আর যদি নিজেও পারেন কিছু 2-4টা শব্দ যুক্ত করেন, দুই একটা ভুলও হলেও সমস্যা নাই। মোটামুটি আমাদের কাজ শেষ, এখন পাবলিশ করি। এটাকে যদি আমরা ভিজিট করি, ইজি আনসিকিউরড পার্সোনাল লোন অনলাইন, ঠিক আছে?
আপনারা যদি এখানে কমেন্ট করেন, ধরেন একটা নাম দেন, ভাই মাস্টার প্রমটা একটু দিয়েন, টাইম আউট হয়ে যাচ্ছে, আর 14 মিনিট আছে, নাহলে মনে থাকবেন। কমেন্ট করছি না, কমেন্ট এখানে আছে। আপনারা বিভিন্ন ব্রাউজার থেকে কমেন্ট করবেন বিভিন্ন নামে, ঠিক আছে? ফেক কমেন্ট 5টা 7টা 10টা পোস্টের নিচে দিয়ে দিবেন। এটা অ্যাফিলিয়েটের জন্য মানে খুবই কাজ করে, সবগুলো পোস্টের জন্যই কাজ করবে। যখন একটা ফেক কমেন্টগুলো আপনার এই যে যদি এআই দিয়ে জেনারেট করেন, তারা বিভিন্ন নাম এবং বিভিন্ন কমেন্টগুলো এমনভাবে সাজাই দিবে, জাস্ট এই লিঙ্কটা ওকে দিয়ে দিবেন। এই লিঙ্কটা যদি দেওয়া যায়, আচ্ছা আমি দেই, সবার শেষে কমেন্ট দেওয়ার জন্য 10টি পজিটিভ কন্টেন্ট রিলেটেড নাম সহ লিখে দেন। এ কিন্তু পাবলিক লিঙ্কগুলো পড়তে পারে। আপনি কোন গ্রুপে আছেন ভাই? ভাই আমি ইয়ার গ্রুপে, যে কি বলবো, সিপিআই অ্যান্ড অ্যাফিলিয়েট মার্কেটিং। নাম এটা 3.3 সাবস্ক্রাইবার লেখা আছে। হুম, হ্যাঁ 3.352 সাবস্ক্রাইবার। সবাই এখানে আসেন, অনেকে বুঝেই না। এই যে এই লোগোটা ফলো করেন, ঠিক আছে? এই গ্রুপ। আচ্ছা নাম্বার দিয়ে দেবো আজকে, নাম্বার দিলে তাহলে সুবিধা হবে। আচ্ছা দেখি আমাদেরকে, এই দেখেন নাম সহকারে আমাদেরকে সুন্দর করে রিভিউ দিচ্ছে। যাদের অ্যাফিলিয়েট প্রোডাক্ট, এই রিভিউগুলো ব্যবহার করবেন। আচ্ছা দেখি আমি এখানে আরেকটা দিই, কি দেখায়। তবে একটা মজার বিষয় দেখছেন, আমরা যদি নিজের কমেন্ট নিজে করি, বোঝার কোনো উপায় নেই। এখানে কিন্তু নামের যে প্রথম অক্ষর আছে, প্রথম অক্ষর দিয়ে কিন্তু এখানে একটা প্রোফাইল পিকচার তৈরি হইতেছে। এটা কিন্তু কোনোভাবে আর বুঝতে পারবে না যে আপনার রিভিউ আপনি নিজে নিজে দিচ্ছেন। কি আলাদা আলাদা জিমেল দিয়ে করতেছেন? না না না, কোনো জিমেল টিমেল কিছু দেওয়ার দরকার নেই। মানে ওইটা অটোমেটিক, এই নামের প্রথম অক্ষরটা এটা প্রোফাইল হিসেবে সেট আপ করা আছে। তবে কিন্তু আপনারা কাজ করুন, বারবার দিলে ফির আলাদা আলাদা নাম কিভাবে আসবে? অটো নাম আলাদা হবে। যে নাম যখন আলাদা হইতেছে, এই দেখেন এই নামটা যখন নিছি আমি, তখন আরটা চলে আসছে। এখন এই যে ইমেলই যখন নিব, আরেকটা দিই, এখানে দেন, ওরা কিন্তু বুঝবে না যে এটা আপনি দিয়েছেন, কোনো বোঝার উপায় নেই। তবে একটু গ্যাপ দিবেন, ধরেন এটা পোস্ট দিলাম। আইপি টাইপি ধরি ফেলে নাকি? না না না, ওদের আইপি দেখার সময় আছে। ভিজিটর তো এগুলো বুঝেই না। ভিজিটর দেখে ও আরো 10 জন কিন্তু ভালোই বলতেছে, ভালো তাইলে। এখন দেখেন এই যে এমিলির ইটা চলে আসছে, আপনি নিজে দিচ্ছেন, বোঝার কোনো উপায় নেই। তবে একটা বিষয় খেয়াল রাখবেন, দেখেন 22শে জুন, এগুলো একটু প্রতিদিন যদি পরপর দেন, যে একদিনে এতগুলো কমেন্ট, এই তারিখটা ধরেন 22 তারিখে 2-3টা দিচ্ছেন, 23 তারিখে 1-2টা দিবেন, 24 তারিখে 1-2টা দেন, 25 তারিখে দেন, এইভাবে
10 দিনে যদি 2টা করে দেন 20টা কমেন্ট, 20 টাকা যদি রিভিউ এরকম থাকে, দিলে ধরে ফেলবে। হ্যাঁ 15-20টা রিভিউ থাকলেই যথেষ্ট। রিভিউগুলো কাজ করবেন এই যে একেবারে এই সাইজের দিবেন না। এই যেমন এটা এক লাইনে শেষ, এটা একটু বড়, এটা একটু ছোট, একটু মাঝারি, বিভিন্নভাবে দিবেন যাতে কেউ অ্যাঙ্গেলে বুঝতে না পারে যেগুলো একই রকম, এটাও 2 লাইন, এটাও 2 লাইন, এটাও 2 লাইন, তাহলে বুঝে ফেলবে। একটু কম বেশি ভিন্ন ভিন্নভাবে দিবেন, ঠিক আছে? তাহলে দেখবেন যে এই কন্টেন্টটা যারা পড়বে নিচে যখন আসবে অবশ্যই সে এগুলো খুব গুরুত্ব দেয়। যেমন ফাইবারের রিভিউর উপরেই কিন্তু অর্ডার পায়। যার যত রিভিউ বেশি ভালো, রিভিউ রেটিং ভালো, তাই সে বেশি অর্ডার পায়। যে কোনো প্রোডাক্ট মানুষ আগে চেক করে রিভিউ আছে। আমাদের ফেসবুক পোস্টেও কিন্তু আমি অ্যাড চালাইতেছি, ওইখানে অনেকে আসে লাইক দিতেছে, অনেকে পজিটিভ অনেকে নেগেটিভ কমেন্ট করে দিতেছে, অথচ ওই আমার সব কিছু জানে না, তারপরে দেখেন একটা ব্যাড কমেন্ট করে গেছে, আবার অনেকে গুড কমেন্ট করে দেয়। এইভাবে আমাদের যেহেতু নিজে রিভিউ দেওয়ার সিস্টেমটা আছে, আমাদের কাউকে বলতে হবে না যে তুমি আইসা ভাই রিভিউ লিখি দাও। এখানে বোঝার কোনো উপায় নেই, নিজে নিজে রিভিউ 5টা 10টা 15টা করে দিবেন, তবে প্রতিদিন একদিনে দিবেন না, সময়গুলোকে ভাগ করেন। শুরু করেন আপনারা যখন ওইভাবে শুরু করেন নাই, কয়েকজন শুরু করলে না বোঝা যায় যে যার কাজ কাম হইতেছে। এরপর এনালাইটিকগুলো চেক দিবেন, তখন 10-20টা কন্টেন্ট যাবে, এগুলো যখন ইন্ডেক্স হবে তখন আপনার ভিজিটর আসা শুরু হবে, তখন এনালাইটিক্স দেখলে আপনি বুঝবেন যে আপনার কন্টেন্টে ভিজিটর আসতেছে কিনা। আপনি টি শার্টের ওইটা কি বন্ধ আছে? টি শার্টের গতিতে চলতেছে। টি শার্টের তো ক্লাস ভিডিও দেওয়া আছে, যা টি শার্ট করবে টি শার্ট নিয়ে সে কাজ করবে। এখন আমি যদি এখানে টি শার্টও গুলাই ফেলাই, সবগুলো গুলাইলে তো আবার সমস্যা। যেমন এই কোর্সটা যখন আবার কমপ্লিট হবে, ধরেন এইটাতে আমাদের পরিপূর্ণ ক্লাস ধরেন 20টা যখন হয়ে যাবে, তখন আবার এইটাও ওইরকম ওই ভিডিও আকারেই যাবে, তারপরে মাঝে মাঝে সার্ভিসিং হবে। কারণ একই বিষয়ে যদি এখন নতুন স্টুডেন্ট ঢুকলো 50টা, এখন তাদের জন্য যদি আবার আমি শুরু থেকে ক্লাস নেই, আবার কয়দিন পরে আসলো 10টা, আবার যদি শুরু থেকে নেই, তাহলে তো জীবন খুরমা, আর প্রয়োজনও নেই। মূল বিষয়গুলো ভিডিও সুন্দরভাবে গুগল ড্রাইভে আপলোড করে লিঙ্ক দিতেছি, সিরিয়াল মতো ভিডিও আছে, স্ক্রিপ্টগুলোও আছে। যার আগ্রহ আছে, চিন্তা আছে, ও এটা দেখবে, যার নাই ও সারাদিন করলেও আর দেখবে না। আর মাঝে মাঝে আমাদের সার্ভিসিং ক্লাস হবে, কার কী অবস্থা, ভালো মন্দ, সুবিধা অসুবিধা, এগুলো নিয়ে আলোচনা এবং প্রবলেম সলভিং ক্লাস হবে। নিজের চেষ্টা আগে যেতে হবে। ভাইয়া ওই যে ড্রাইভ লিঙ্কে যেটাতে ওটা ক্লাস 9 পর্যন্ত আপডেট করা আছে, পরে এগুলো একটু হ্যাঁ আছে না, আপডেট করে 10টা দিলে মনে কাল দিতে ভুলে 10টা গেছিলাম। অ্যাড ওই হয় যে নাই সেদিন হয়েছে কি, লিঙ্কে। আপনাদের ক্লাস থেকে শুধু বের হয়েছি 2 থেকে 3 মিনিটের মাথায় বিদ্যুৎটা চলে গেছে। রাইতে 2টা বাজে ঠিক আসছে, এখন 2টা বাজে আর উঠিয়ে যে আবার নতুন কম্পিউটার অন করে বসবো, ওই এনার্জিটা আর নাই। পরে আর ভাবলাম যে কালকে সকালে দিব, সকাল থেকে শুরু করে বিকাল 4টা পর্যন্ত একটানা কারেন্ট নাই। সাইটগুলো কি অবস্থা ভাইয়া? 4টার পরে সাইটগুলো কি অবস্থা? হ্যাঁ, সাইট, ওয়েবসাইট এর কাজ চলতেছে, অনেকে তো পাইছে, আবার কয়েকজন এখনো পায়নি, পাবে, কাজ করতেছে। আচ্ছা, এখন কি ওইটা আমরা কি যেগুলো আমরা অফার করছি সেগুলা কি এখন তো ওই সাইট না পেলে তো কাজ করা যাবে না, তাই না? যারা পান নাই হয়তো আজকে রাতেও 2-4 জন পাবেন, আবার কালকে পাবেন, ঠিক আছে? আর বেশি নাই, মাত্র আর কয়েকজন আছে, 3-4 জন আর আছে, বাকিগুলো দিয়েছি। আর যদি লেট হইতেছে তাহলে এক কাজ করেন, কন্টেন্টগুলো লিখে একটা নোট ফাইলে রাখেন, উপরে সাজাই রাখেন। আর সাজানোর দরকার নেই, অলরেডি তো এখানে এআই আমাদেরকে একবারে সাজাইয়ে দিতেছে। আপনি শুধু টাইটেলগুলো যে কোনটার উপরে কন্টেন্ট লিখবেন, হ্যাঁ, ওগুলো একটু নোট করেন। এটা কি মানে এক একটা সাইটের এক একটা প্রোডাক্ট নিয়ে ওইভাবে করবো নাকি আলাদা আলাদা? মানে কারণ আমাদের মাল্টি প্রোডাক্ট, আপনি ধরেন না না, আমি যেমন বলতেছি মনে কারণ আমি যেমন অ্যাড কম্বো থেকে শুরু করলাম, অ্যাড কম্বো যে কটা আছে আপনি ওই কি কটায় করবেন, একবারে আগে ই অ্যাফিলিয়েট করবো করবেন নাকি? না গুগল অ্যাডসেন্স করবেন, এটা আগে সিদ্ধান্ত নিন। জি, অ্যাফিলিয়েট করবেন নাকি গুগল অ্যাডসেন্স করবেন? ও, এটাই তো। মানে অ্যাফিলিয়েট নিয়ে কাজ করবেন না গুগল অ্যাডসেন্স নিয়ে কাজ করবেন? কোনটা ভালো হবে? ভালো সবে, গুগল অ্যাডসেন্সটা বেশি ভালো, যে এখানে কোনো অ্যাকাউন্ট অ্যাপ্রুভালের ঝামেলা নাই, কাহিনী নেই। গুগল অ্যাডসেন্স হইলো যে এখানে কে আসে আসুক, আপনার সাইট ভিজিট করলেই হয়েছে।
আর ওখানে হলো প্রোডাক্ট সেল হবে, কমিশন পাবেন। ওইটাও ভালো, এটাও ভালো, দুইটা খারাপ আমার কোনোটাই না। একটা সমস্যা হয়েছিল ভাই, ওই যে প্রথমে আমি যে ওই ব্লগার সাইট থেকে খুলছিলাম, খুলে ওখানে কিছু অনেক পোস্ট করছিলাম, পোস্ট করার পরে অ্যাড কম্বোর প্রোডাক্ট এটা সেটা দিয়ে পোস্ট করছিলাম, করার পরে আমি ওইটা আবার অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করছিলাম। তখন আমার ওই আমি তো ওই তখন বুঝতাম না লিখতে এগুলা, তখন তো ওই যে গুগল থেকে নিতাম, এখান থেকে ওখান থেকে নিয়ে নিয়ে মনে করেন, তখন ফির কোভিড হচ্ছিল। তা ওইটা কি ওই অ্যাকাউন্ট কি আমার নষ্ট হয়ে গেছে গুগল অ্যাডসেন্স? ওইটা বাদ, ওই ওই ব্লগ সাইটেও আপনি এমনিতেও অ্যাডসেন্স দিবে না। না না, ওটা বাদ দিছি, ওটা বলছি না, বলছি আমার গুগল অ্যাডসেন্স এর অ্যাকাউন্ট কি আর চালু করা যাবে না বলে, আলাদা করে যদি আমি মানে আপনি আবেদন করছেন, অ্যাপ্রুভাল তো দেয়নি, তাই না? না না, সমস্যা নেই, আপনি আবার আবেদন করতে ওই যে কপিরাইট ধরছিল, ওই কপি ধরছে। আবেদন করতে পারবেন। ওই সাইট বাদে নতুন যখন সাইট নেবেন, নতুন সাইট দিয়ে নিয়ম মতো ওদের যে টার্মস এন্ড কন্ডিশন ওইটা অবশ্যই মানতে হবে, হুম হুম। মাইনা পুশ দিতে হবে। আর ভাই আপনি অ্যাফিলিয়েট করেন গুগল অ্যাড কম্বোর যে প্রোডাক্টগুলো, ওখানে তো নিশ আছে। আপনি ধরেন হেলথ নিয়ে যখন কাজ করবেন, হেলথের উপরে লিখবেন, ওই পোস্টগুলো আপনি এই যে হেলথ অ্যান্ড প্রোটেকশন এইখানে দিবেন, এখানকার যে ক্যাটাগরিটার সাথে মিলে, যদি ক্যাটাগরির সাথে না মিলে, যে নিচে একটা আছে বেস্ট সেলিং আইটেম, এইটার মধ্যে দিবেন। দুটো কি একসাথে করা যাবে না অ্যাফিলিয়েট আর দুইটা গুগল দুইটা ডোমেন লাগবে, দুইটা সাইট নিতে হবে যে দুইটা একসাথে করেন। আলাদা আলাদা? হ্যাঁ, কারণ অ্যাফিলিয়েট আর গুগল অ্যাডসেন্স একসঙ্গে করা যাবে না, না করাই ভালো। শুরুতে যদি করেন তাহলে এটা, যেমন আমাদের যে পোস্টগুলো লিখছি, হুম, এটা যেমন একটা সেলিং প্রোডাক্ট, হুম, সেলিং প্রোডাক্টে আমাদের কিন্তু অ্যাকশন বাটন এবং ট্র্যাকিং লিঙ্ক আমাদের দিতে হবে এখানে, ঠিক আছে? হুম, না দিলে তো কাস্টমার আমাদেরকে পাবে না। হুম, আর যেটা হুম। গুগল অ্যাডসেন্স, এটাতে আমাদের কোনো লিঙ্ক নাই, এটা প্লেন হলো তথ্য, মানুষ যাতে এখান থেকে তথ্য নিতে পারে। এখানে কোনো অ্যাকশন বাটন নেই। এই অ্যাকশন বাটন এগুলা আরো কিছু বিষয় আছে, এগুলা এগুলা এখানে এখানে আপনি এখন যেগুলো করছেন এগুলো সব অ্যাক্সেসের জন্য, তাই তো? অ্যাডসেন্স এবং অ্যাফিলিয়েট দুইটাই আছে আমাদের এখানে। এই যেমন এইটা প্রোডাক্ট, এই পোস্টটাই দুইটা আমাদের, যেমন 9 নাম্বার ক্লাস আর 11 নাম্বার ক্লাস, এই দুইটা হলো গুগল অ্যাডসেন্স এর উপরে, ক্লাসের মধ্যে লেখাও আছে। অ্যাক্সেস। আর জি জি। আমাদের 8 নাম্বার ক্লাস আছে অ্যাফিলিয়েট, 7 নাম্বার 6 নাম্বার গুলো অ্যাফিলিয়েটের উপরে। আর এক তার থেকে মানে আমরা 3 পর্যন্ত আছে। অ্যাফিলিয়েশন অথবা অ্যাডসেন্স দুইটা যে কোনো বিষয় একটা আছে, করবে। যে কোনো একটা একটা বিষয় সিলেক্ট করে ওইটার উপরে কাজ করে। কিন্তু মনে করেন যে আমি .com ডোমেন নিলাম, নেওয়ার পরে ওখানে তো মনে করেন 5টা সাব ডোমেন অ্যাড করা যাবে, তখন কি আলাদা আলাদা করে ক্রিয়েট করব? সাবডোমেন দিয়ে কোনো অ্যাডসেন্স গুলো করা যাবে না, এমনি সাইট না চালাইতে মানে পারবেন। মেনটা দিয়ে আমি অ্যাডসেন্স করলাম আর সাবগুলো দিয়ে আমি অ্যাফিলিয়েট করলাম, হবে না? না না না, কোনো সাবডোমেন দিয়ে অ্যাফিলিয়েট হোক বা গুগল অ্যাডসেন্স হোক, হুম, এই দুইটার আশপাশে যাবেন না। কারণ মেইন ডোমেনটা লাগবে, আমরা তো এটাকে ইন্ডেক্স করব। সাইট চালানো যায়, সাবডোমেন দিয়ে অনেক কিছু করা যায়, কিন্তু অন্তত এই অ্যাফিলিয়েট গুগল অ্যাডসেন্স বাদে এমনি পার্সোনাল ধরেন একটা আপনি আলাদা একটা সফটওয়্যার বানাইলেন, একটা অ্যাকাউন্টিং সফটওয়্যার বানাইলেন, পার্সোনাল একটা ল্যান্ডিং পেজ বানাইলেন, এই ধরনের কাজগুলো করা যায়, ঠিক আছে? তার মানে অ্যাডসেন্স করতে হলে আলাদা ডোমেন নিতে হবে, অ্যাফিলিয়েটের জন্য অবশ্যই .com মেইন ডোমেন লাগবে, আলাদা আলাদা দুইটা আলাদা আলাদা ডোমেন লাগবে। একটা হোস্টিং সার্ভারে